আমাদের পাটোয়ারি আলোচনায় হচ্ছে নির্বাচন। শরীফ নুরুল আম্বিয়া ভাই বলছিলেন যে নৈতিকভাবে আমরা আসলে খুব বেশি আগাতে পারিনি 2014 থেকে 19 পর্যন্ত। খালেকুজ্জামান ভাইয়ের বক্তব্য এবং ডক্টর জাফরুল্লাহর বক্তব্য আপনি শুনেছেন। আপনার একটু আমরা না, একটা হচ্ছে লেনিনের জীবনী পড়লাম, ছোট আপনিও পড়েছেন। ওখানে একটা জায়গায় লেনিন খুব চিন্তায় ছিল যে আমি যখন বিপ্লব করব জনগণ নামবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, অর্থাৎ সেনাবাহিনীর সাথে কি জনগণের যুদ্ধ হবে। তখন একজন তাকে বলল যে সেনাবাহিনীর মধ্যে বিপ্লবের চেতনাটা আপনি ঢুকিয়ে দেন, ঠিক আছে, এবং উনি সেটাই করলেন। তাহেরও একই কাজ করেছে। এখন একটা দেশের সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন শক্তিশালী একটি কর্মীভিত্তিক দল, একটি মহাজোট, এর মধ্যে যদি কোনো ফাটল না থাকে তাহলে সরকার পরিবর্তন হওয়া খুব কঠিন। আর বিএনপির মতো একটা তৃণমূলক অ্যারিস্টোক্র্যাট সুবিধাবাদী দল, সরকার যদি পরিবর্তন না হয় তাহলে প্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার মতো ঝুঁকি নেওয়ার সাহস, ইচ্ছা তাদের ছিল না। আমি বলবো 300 আসনের কোনো এমপিকে কি আপনাকে ওই দিন সাহসী ভূমিকায় দেখেছেন মিডিয়া বা কোথাও? আমার চোখে পড়েনি। হিরো আলম, যাকে নিয়ে সবাই ট্রল করে, উনি বগুড়ায় যতটা সাহস দেখিয়েছে, মার খেয়েছে, হইচই করেছে, চিল্লাচিল্লি করেছে, আমরা তো কোনো প্রার্থীকে এটা করতে দেখলাম না। আমি নিজেও ভোট করেছি। ভোটের সিন ক্রিয়েট একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসন সিন ক্রিয়েটকে ভয় পায়। সেই পরিমাণ প্রেশার, সেই পরিমাণ চাপ বিএনপি দিতে পারে নাই। বিএনপি বুঝে গেছে সরকার পরিবর্তন হচ্ছে না, বিএনপির শীর্ষ নেতাকর্মীরা বুঝে গেছে সরকার পরিবর্তন হচ্ছে না, সেজন্য তারা অনেকাংশে আমি বলবো মাঠ ছেড়ে দিয়েছে। আদারওয়াইজ যেসব জায়গায় বিএনপি 3000 ভোট পেয়েছে, 7000 ভোট পেয়েছে, এটা অবিশ্বাস্য ভোট। কিন্তু আপনি যদি মাঠ ছেড়ে দেন, সেখানে তো গোল বেশি হবেই, এটা তো খুব স্বাভাবিক। বিএনপির মতো বড় একটা দলের যতটুকু প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল, যতটুকু দায়িত্ববান হওয়া উচিত ছিল, যতটুকু সিরিয়াস হওয়া উচিত ছিল, কোনো একটা অজানা কারণে তারা এটা সিরিয়াস হয় নাই। আমি বলবো না নির্বাচনটা ব্যাপক ভালো হয়েছে, আমি আম্বি ভাইয়ের সাথে দ্বিমত করবো এটা বলবো না। তবে 5 জানুয়ারি ইলেকশনটা তো অন্তর্ভুক্তিমূলক ছিল না, এটা তো অন্তর্ভুক্তিমূলক। 5 জানুয়ারি ইলেকশনের নির্বাচনের পরে আমাদের বিদেশি বন্ধুদের রিয়াকশন কি ছিল? অনেক দিন পর্যন্ত সাইলেন্ট রোল ছিল, এবার তা না, শুভেচ্ছা বেশি আসছে। এবং 5 জানুয়ারি ইলেকশনের পরে অনেক পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে বেরিয়েছেন। তো কিছু কিছু ইন্ডিকেটর আগের থেকে অবশ্যই বেটার। গণতন্ত্রের দরজা একবারে খুলবে না, আস্তে আস্তেই খুলবে। বিএনপি এখানে আরও ভালো ফল করতে পারতো। বিএনপি নিজে কেন সেই সুযোগটা নেয়নি, এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। দেশের একটা ক্ষতি হলো, সেটা হচ্ছে সামনের যে নির্বাচনগুলো হবে, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচন, এখানে আদৌ অন্য কোনো দল আর অংশগ্রহণ করবে কিনা, মানুষ প্রার্থী হিসাবে দাঁড়াবে কিনা, কম্পিটিটিভনেস আদৌ থাকবে কিনা, এইটার একটা সামনে শঙ্কা দেখা যাচ্ছে। এবং আমার মনে হয় আওয়ামী লীগও এইটা নিয়ে শঙ্কিত যে অপোজিশন কোথায় থাকছে। অপোজিশন যদি রাজনীতিই ছেড়ে দেয় তাহলে আওয়ামী লীগের কী হবে। তো সেইটা এখন বিগেস্ট চ্যালেঞ্জ আওয়ামী লীগের জন্য, এম্পাওয়ারিং অপোজিশন, পাবলিক উইজডম, পাবলিক ভিউ, এইটা করা। এবং সেক্ষেত্রে এই যে সংলাপ বলেন আর গেট টুগেদার বলেন, আমি এটাকে ইতিবাচক দেখব। মাননীয় প্রধানমন্ত্রী একটা সুযোগ পেয়েছেন। শি ক্যান প্রমোট এ ডার্ক এজ লাইক ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি, শি ক্যান প্রমোট এ গোল্ডেন এজ লাইক এলিজাবেথ। উনি কোনটা করবেন এখন ওনার কাজের উপর নির্ভর করবেন। আমি একটু আশাবাদী এই কারণে যে এত বিশাল বিজয়ের পরেও উনি কিন্তু প্রতিদিন কশনারি নোট দিচ্ছেন নেতাকর্মীর জন্য, দেশের জন্য, দলের জন্য। এবং ক্যাবিনেটটাও আমি বলবো যথেষ্ট বেটার ক্যাবিনেট, ইউথ অনেস্ট এলিমেন্ট এখানে অনেক বেশি। এবং উনি নেতাকর্মীকে বারবার সতর্ক করছেন। একটা গোল্ডেন এজ উনি করতে পারেন যদি চান, এটা সুযোগ পেয়েছেন। এই সুযোগ সবাই পায় না। এত অ্যাবসলিউট মেজরিটি, এত নিয়ন্ত্রণ প্রশাসনের ওপর, জনগণের ওপর, দেশের ওপর, এটা সবার ভাগ্যে জোটে না। যারাই এর আগে আসতো তারা এসে অনেকগুলো ক্ষমতায় থাকা নিয়ে তাদেরকে অনেক শঙ্কায় থাকতে হতো। কিন্তু ক্ষতি যেটা হয়ে গেছে, রাজনীতির প্রতি মানুষের আগ্রহ, যেটা আগে বলতাম ডিসএনগেজ টলারেন্স, ওটা তো অলরেডি আছে, এটা আরও বেশি সামনে হবে। এখন উদার রাজনীতি করতে হবে আওয়ামী লীগকে এই মুহূর্তে, ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে ক্ষমতার সর্বনিম্ন প্রয়োগ, এটা এখন আওয়ামী লীগের জন্য বিগেস্ট একটা ইস্যু। এটা করতে হবে। ইন্দিরা গান্ধী যখন সেকেন্ড টাইম আবার ক্ষমতায় আসলেন, মানে একবার উনি ক্ষমতাচ্যুত হলেন, জেলে গেলেন, আবার জিতলেন, উনি শিখদেরকে দমন করার জন্য, বৃন্দাওয়ালকে অ্যারেস্ট করার জন্য গোল্ডেন টেম্পলে আর্মি পাঠিয়ে দিলেন। বৃন্দাওয়ালে ওখানে গুলিতে মারা গেল এবং আরও একজন ওখানে মারা গেছে, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রিগেডিয়ার মইনুল ইসলামের বইতে পড়লাম যে বাংলাদেশে একজন ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল, 71 সালে খুব ভালো রোল প্লে করেছিলেন, তার নামটা সাহেব জাওয়ার সামথিং। উনি ছিলেন বৃন্দাওয়ালের সামরিক উপদেষ্টা, উনিও ওখানে মারা যান। তো যখন গোল্ডেন টেম্পলে এই অ্যাটাকটা হচ্ছিল, তখন কয়েকজন শিখ মিলে প্ল্যান করে যে আমরা ইন্দিরা গান্ধীকে হত্যা করব। সো অনুদার রাজনীতির কনসিকুয়েন্স ভালো হবে না। বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে, একটা উদার রাজনীতি, একটা অ্যাকোমোডেটিভ রাজনীতি, ইনক্লুসিভনেস, আমরাও কিন্তু ফিল করি যে 7জন 8জন হলেও বিএনপিকে পার্লামেন্টে প্রয়োজন। আপনারা যে সংসদ একাদশ সংসদ যে বসতে যাচ্ছে, সেটি আপনি আসলে কিরকম দেখতে চান, তাকে কি হলে কার্যকরী হবে বলে আপনি মনে করেন? না না, একটা তো অবশ্যই যে আমরা অনেক কথা বলবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগের সংসদে আমি প্রচুর কথা বলেছি।
কথাগুলো মূল্যায়ন হলেই কার্যকর হবে, অর্থাৎ আমরা যে গঠনমূলক সমালোচনা করব এগুলো কিছু যদি গ্রহণ করা হয় এবং আমরা যে সংশোধনী জীব এগুলো যদি গ্রহণ করা হয়, সরকার ভিতর থেকে সমালোচনা সহ্য করার মানসিকতাটা তৈরি করতে হবে। এটা আওয়ামী লীগের যখন সবচেয়ে বেশি দরকার। উইথ 260 সিট একটা পার্টি যখন সংসদে যাচ্ছে, তারা সমালোচনা সহ্য করতে হবে, সমালোচনা শুনতে হবে। রাইট টু ডিসেন্ট অ্যান্ড সিটিজেন্স ডিউটি টু ডিসেন্ট, এই দুটোর উপর ফোকাস করতে হবে। এইটা ছাড়া আওয়ামী লীগ একটা পর্যায়ে দানব হয়ে যেতে পারে, রাষ্ট্র এক পর্যায়ে দানব হয়ে যেতে পারে। আপনি এখন এই ডিসেন্টিং ভয়েসটা অ্যালাউ করাটা আওয়ামী লীগের জন্য বিগ চ্যালেঞ্জ। এবং আমি খুব খোলামেলাই বলবো, মিডিয়াকে উইথ সেলফ রেস্ট্রেন সহ, যেটা দেখি না, সেলফ রেস্ট্রেন সহ তাদেরকে ফ্রিডম দেওয়া উচিত কমপ্লিটলি। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি উইথ সেলফ রেস্ট্রেন সহ ফ্রিডম দিয়ে দেওয়া উচিত। মিডিয়া, আমি একটু মাঝখানে বলি, মিডিয়ার বোধহয় ফ্রিডম আছে, কিন্তু মিডিয়া সাপোর্ট করছে আসলে, মানে মিডিয়ার রোলটা অবজেক্টিভ না, আমার কাছে এটা মনে হয়। মিডিয়ার রোলটা হচ্ছে একটা তো হচ্ছে মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা ঐতিহাসিকভাবে বেশি, হয় জনপ্রিয়তা বেশি বা আওয়ামী লীগ প্রিয়তা বেশি। সব মিলিয়ে মিডিয়াকেও এখন মানে এখন গভর্নমেন্টের অপোজিশনটাকে কোথায় কোথায় সুশাসনটার ব্যত্যয়গুলো কারা ধরিয়ে দিবে? জুডিশিয়ারি, মিডিয়া, হ্যাঁ। সো বিএনপি বা সংসদে আমরা বিরোধী দল যারা আছি তারা, তো এই জিনিসগুলোকে এম্পাওয়ার করাটা এখন সরকারের নিজের জন্য অত্যন্ত বেশি দরকার। আদারওয়াইজ আওয়ামী লীগ লেভিয়েথান হয়ে যেতে পারে। আর আমি মনে করি 14 দলে যারা আছেন তাদের সিম্বলিক ভ্যালু এনর্মাস, তাদেরকে বাদ দিয়ে আজকে আওয়ামী লীগ এই পর্যায়ে আসতে পারতো না। এখন আওয়ামী লীগ কেন মন্ত্রিসভায় তাদেরকে নেয়নি, এটাই তো মেইন ইস্যুটা। আমার মনে হয় এখানে মূল উদ্দেশ্যটা যেটা হতে পারে যে বিএনপি সামনে কোন দিকে যাবে, এই গতিধারাটা কি শক্তিশালী থাকবে না ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ছিন্ন ভিন্ন হয়ে গেলে তাদের জন্য তো অ্যান্টি আওয়ামী অনেকগুলো প্ল্যাটফর্ম দরকার, সেই অ্যান্টি আওয়ামী প্ল্যাটফর্মগুলো তৈরির কৌশল এটা হতে পারে। আরেকটা কথা বলবো, কামাল হোসেন সাহেবকে আওয়ামী লীগের অনেকেই গালিগালাজ করেন বা অনেকেই বলছেন, আমি স্পষ্ট করে বলবো ওনার জন্য একটা রক্তপাতহীন ভোট হয়েছে। কোনটা কি হলো? কামাল হোসেন সাহেবের জন্য একটা রক্তপাতহীন, আপনি তার মধ্যে ইনক্লুড অবশ্যই, রক্তপাতহীন ভোট হয়েছে। ভোটের যে সূত্রপাতটা করিয়ে দেয়া, এটা ওনারা পারফেক্টলি করতে পেরেছে। তারপরে বিএনপি কাটাকাটি করেছে, গোল দিতে পারেনি। এটার দায়ভার কামাল হোসেনের না অন্য কারো না। কিন্তু যেভাবে করে মনোনয়ন বিক্রি হচ্ছিল, যেভাবে জোয়ার উঠেছিল, জোয়ারটাই প্রেক্ষাপটে যেভাবে তারা উঠাতে পেরেছিল, এটা আসলেই সেলুটেবল। কামাল হোসেন একটা ইউমেন্স জব করেছে যে এই সময়ের মধ্যে একটা শান্তিপূর্ণ ইলেকশন, অনেকদিন পর্যন্ত ভোটের দিন সামান্য কিছু সংঘাত হয়েছে। তো আমি মনে করি অবশ্যই রাষ্ট্র পরিচালনা কোনো সহজ বিষয় না। বঙ্গবন্ধুকে ছাড়িয়ে গেছে, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। বঙ্গবন্ধুর প্রবলেম ছিল যে কোনো সমস্যায় দুটো পক্ষই তার নিজের কাছের লোক ছিল। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা সেনাবাহিনী যারা, তারাও তার, আবার পাকিস্তান ফেরত যারা, তারাও তার। রক্ষী বাহিনীও তার, সেনাবাহিনীও তার, জাসদও তার, ছাত্রলীগও তার। তো এখানে উনি অনেক ক্ষেত্রেই কুইক সলিউশন করতে পারে নাই, যেটা তার নিজের জীবন দিয়ে অনেকে করতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যার সুবিধাটা হচ্ছে উনি ডিসিশন নিতে কখনো হেজিটেট করছেন না, কেউই না আসলে, এবং খুব দ্রুত উনি এ বিষয়ে স্ট্রংলি উনি নিতে পারেন, এবং যে কোনো বিষয়ে ওনার প্রম্পটনেস দেখা যায়, এবং বেশ কিছু সিম্বলিক কাজ উনি শক্ত হাতে করতে পারেন, যে কারণে ওনার, এবং যেটা আমি প্রথমেই বললাম, ইস টাইম এত বেশি ক্ষমতাবান উনি হয়ে আছেন এখন, ওনার এখন গ্রেটনেস দেখানোর মতো অবস্থানে উনি চলে আসছেন। আচ্ছা, এইটা একটু জাস্ট বোঝার জন্য, জাফলবের কাছে আসার জন্য, 151 সিট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার থেকে 260 সিট পেয়ে প্রধানমন্ত্রী হওয়াটা কি অনেক বেশি ক্ষমতার ব্যাপার? না, অবশ্যই তারা অ্যাজ এ হোল, আমি বলছি যদি আপনি তাই বলেন, তাহলে সেইটাও কি অনেক বেশি, মানে 2009 সালে শেখ হাসিনা যে পাওয়ারফুল ছিলেন, 1996 সালে শেখ হাসিনা যে পাওয়ারফুল ছিলেন, 2019-এ কি তার চেয়ে বেশি পাওয়ারফুল উনি? না, অবশ্যই অনেক বেশি পাওয়ারফুল। এবং এটা তো মানে এটা কেন বলছি আমি, এক হচ্ছে এই নির্বাচনের পরে যে রিয়াকশন বিএনপি এখনো দেখাতে পারছে না, কারণ রিয়াকশন দেখানোর মতো ক্ষমতাও বিএনপি এই মুহূর্তে নেই। সব মিলিয়ে অপোজিশন আন্দোলন করা, সেটাও সব মিলিয়ে আর কি তারা, আমি মনে করি অনেক ক্ষমতাবান।